দেশে একদিনেই করোনায় মৃত্যুর রেকর্ড ১৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৬৯। এ পর্যন্ত সর্বোচ্চ ১,১৬২ জন শনাক্ত। করোনা যুদ্ধ মোকাবিলায় যোগ দিলেন ২,০০০ নতুন চিকিৎসক। হাসপাতাল থেকে কোনো রোগীকে ফেরত দেয়া যাবে না বলে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। গবেষণা ছাড়াই করোনা চিকিৎসার জন্য জাতীয় গাইডলাইনে যুক্ত হচ্ছে ৫টি ওষুধ। স্বাস্থ্য ঝুঁকি বাড়ার শঙ্কা, চিকিৎসকদের স্বার্থে অন্তর্ভুক্তি, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে সরকারের নগদ অর্থ সহায়তা শুরু কাল থেকে। সরাসরি মোবাইল অ্যাকাউন্টে যাবে ২,৫০০ টাকা, টানা ৩ মাস দেওয়ার পরামর্শ। এবং চট্টগ্রামে চালু হলো সেনাবাহিনীর ১ মিনিটের বাজার। বিনামূল্যে অসহায় মানুষ নিতে পারবে নিত্যপণ্য। সংক্রমণের ঝুঁকি কমানো এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করাই উদ্দেশ্য। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। দেশে গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের শনাক্ত ও মৃত্যু রেকর্ড ছাড়িয়েছে। একদিনে সর্বোচ্চ ১,১৬২ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ২৬৯ এবং শনাক্ত প্রায় ১৮,০০০। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। মে মাসে দেশে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হবেন এমন ধারণা যেন সত্য প্রমাণিত হচ্ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্তের সংখ্যা। বুধবার ব্রিফিংয়ে জানানো হয় শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত এবং মৃত দুটোতেই সব রেকর্ড পার হয়েছে। শনাক্ত হয়েছে আজকে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ১,১৬২টি। এ যাবৎকালের মধ্যে সর্বাধিক ২৪ ঘন্টায় মৃত্যু আমাদের, এবং এই মৃত্যুর সংখ্যাটি হলো ১৯। পুরুষ ১২ জন এবং নারী ৭ জন। আমরা জেলাওয়ারি বা বিভাগওয়ারি যদি দেখি তাহলে ঢাকা শহরের হাসপাতালগুলিতে এদের ১৩ জন মৃত্যুবরণ করেছেন, এবং ১৩ জনের মধ্যে সবারই ঠিকানা ঢাকারই, তবে একজনের ঠিকানা আছে পাবনার। নারায়ণগঞ্জে একজন, মুন্সিগঞ্জে একজন, খুলনা বিভাগে একজন, তিনি নড়াইলের, এবং চট্টগ্রাম বিভাগে ৩ জন, তার মধ্যে চট্টগ্রামের ২ জন এবং কুমিল্লার একজন। মৃতদের মধ্যে একজন শিশু, বাকিদের মধ্যে ১৭ জনের বয়সী ৫০ বছরের বেশি। ০ থেকে ১০ বছরের মধ্যে একটি শিশু, মেয়ে শিশু আছে, এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন। সুখবর হলো নমুনা পরীক্ষা কেন্দ্র বাড়ছে। নতুন করে ঢাকায় ২টি আর জামালপুরে একটি সহ সারা দেশে এখন ৪১টি জায়গায় সংগ্রহ করা হচ্ছে নমুনা। ঢাকায় যে দুটি বেড়েছে, এই দুটি হলো আমাদের প্রাইভেট সেক্টরে, একটা ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আরেকটি হলো প্রাভা হেলথ। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মনোবল বাড়ানোর উপর জোর দেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যা। আমরা একটু গত ২৪ ঘন্টার বাংলাদেশের সার্বিক চিত্র দেখতে চাই। গত ২৪ ঘন্টায় আমরা দেখেছি নমুনা পরীক্ষার সংখ্যা কিন্তু রেকর্ড সংখ্যক, ৭,৯০০ জনের রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়েছে, এবং এর মধ্যে শনাক্ত হয়েছেন রেকর্ড ১,১৬২ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৭০,৮২২ জন, এবং মারা গিয়েছেন সেটিও কিন্তু রেকর্ড সংখ্যক ১৯ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশে মারা গেলেন ২৬৯ জন, এবং বিগত দিনগুলোকে কিন্তু ছাড়িয়ে গিয়েছে করোনা শনাক্তের সংখ্যা, একই সঙ্গে মৃতের সংখ্যা। আমরা একটু দেখে নেব গত ২ মাসের সার্বিক চিত্র। আমরা দেখেছি যে গত ৮ মার্চ প্রথম বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে আমরা এপ্রিলের শুরুর পর্যন্ত আমরা দেখেছি যে মোটামুটি স্বাভাবিকভাবেই একটু একটু করে আগাচ্ছিল করোনা আক্রান্ত রোগী, এবং আমরা যেটা দেখেছি যে ৮ এপ্রিলে এসে কিন্তু এটি ক্রমান্বয়ে উপরের দিকে, অর্থাৎ ঊর্ধ্বমুখী প্রবণতা, এবং এ পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি
17,822 জন আক্রান্ত হয়েছেন করোনা। এবার দেখতে চাই বিভাগ ভিত্তিক সংক্রমণের হার। ঢাকা বিভাগে কিন্তু সংক্রমণের হার সব থেকে বেশি। ঢাকা বিভাগে আমরা দেখতে পাচ্ছি 80.80, যেটি গতকাল ছিল 81.24, অর্থাৎ গতকালের থেকে কিছুটা আমরা কম দেখতে পাচ্ছি। আমরা এবার একটু দেখব চট্টগ্রামে এই হার 6.80। ময়মনসিংহের পরবর্তীতে একটু যদি ময়মনসিংহ আমরা দেখি, ময়মনসিংহ বিভাগে রয়েছে 3.68। আমরা যেমনটা দেখতে পাচ্ছি ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের সংক্রমণের হার বেশি, এবং পর্যায়ক্রমে বাকি বিভাগগুলো যেটি রয়েছে খুলনা, সিলেট, রাজশাহী এবং বরিশাল, সেখানে কিন্তু তুলনামূলক কিছুটা সংক্রমণের হার কম। যারা মারা গিয়েছেন তাদের বয়স ভিত্তিক বিভাজনটা দেখতে চাই। সেখানে দেখা যাচ্ছে আজকে 0 থেকে 10 বছরের মধ্যে মারা গিয়েছেন 1 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন, 51 থেকে 60 বছর 7 জন, 61 থেকে 70 বছর 5 জন এবং 71 থেকে 80 বছরের মধ্যে 5 জন। অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যারা নাগরিক রয়েছেন তাদের মৃতের সংখ্যায় কিন্তু আমরা সব থেকে বেশি দেখছি। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে যারা জ্যেষ্ঠ নাগরিক রয়েছেন তাদের কিন্তু ভয় বেশি, তাদের কিন্তু সংখ্যাটা বেশি। করোনা যুদ্ধ মোকাবিলায় যোগ দিলেন 2000 নতুন চিকিৎসক। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে ফ্রন্টলাইনার যোদ্ধা হিসেবে যোগ দেয়াকে চিকিৎসক হিসেবে নেওয়ার শপথ বাস্তবায়নের সুযোগ বলে মনে করেন নতুন নিয়োগপ্রাপ্তরা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, যথাযথ পিপিই না ব্যবহার করায় অনেক চিকিৎসক সংক্রমিত হয়েছেন। এ সময় তিনি হুঁশিয়ারি করেন, হাসপাতাল থেকে কোনো রোগীকে ফেরত দেওয়া যাবে না। করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে সারা দুনিয়ার স্বাস্থ্য ব্যবস্থা। মানুষের সেবা করতে গিয়ে জীবন দিয়েছেন অসংখ্য ফ্রন্টলাইনার যোদ্ধা চিকিৎসক। বাংলাদেশেও আক্রান্ত হচ্ছেন অনেক চিকিৎসক, পাঠাতে হচ্ছে কোয়ারেন্টিনে। এই বাস্তবতায় প্রজ্ঞাপন জারির মাত্র 7 কর্মদিবসের মধ্যে কাজে যোগ দিলেন 2000 সহকারী সার্জন। বিশেষ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশ নেওয়া চিকিৎসকরা জানালেন, মহামারী পরিস্থিতিতে নিয়োগ পেয়ে তারা নিজেদের সৌভাগ্যবান মনে করছেন। জয়েন করে খুব ভালো লাগছে যে আমি ফ্রন্টলাইনে আমি মানুষের সেবা দিতে পারবো। এরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি এটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। আমরা যাতে নিজেরা নিজেদেরকে সুরক্ষিত রেখে মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদের সেবা করতে পারি, এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যথাসম্ভব মেধা, চেষ্টা, পরিশ্রম দিয়ে কাজটা এগিয়ে নেওয়ার এবং কোভিডের সাথে যুদ্ধ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের সুরক্ষায় সরকার সব ব্যবস্থা নিয়েছে। হাসপাতাল থেকে রোগী ফিরিয়ে দেয়া বড় অপরাধ বলেও মন্তব্য করেন তিনি। আপনারা কোভিড রোগী চিকিৎসা করবেন, নন কোভিড রোগীও আপনারা চিকিৎসা করবেন। চিকিৎসার মধ্যে কোনো আমাদের তফাৎ করা যাবে না। সকলেই রোগী যারা হবেন সকলকে একই ধরনের গুরুত্ব, একই ধরনের চেষ্টা, একই ধরনের সেবা আমাদেরকে দিতে হবে। এ সময় তিনি আরো দাবি করেন, যথাযথ পিপিই না পরায় চিকিৎসকদের অনেকেই সংক্রমিত হয়েছেন। সুরক্ষিত রাখতে হবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। শক্তিশালী গবেষণা ছাড়াই জাতীয় গাইডলাইনে কোভিড চিকিৎসায় 5টি ওষুধের অন্তর্ভুক্তি বিভ্রান্তি বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি সুপারিশ করা 3টি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে নেই কোনো সতর্কবার্তা। শুধুমাত্র বিভিন্ন দেশে ব্যবহার করা হচ্ছে এই মর্মে একের পর এক ওষুধ তালিকাভুক্ত করা হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। মহামারীর এই সময়ে এ ধরনের ওষুধ ব্যক্তিগত উদ্যোগ বা স্বল্প পরিসরে চিকিৎসকরা ব্যবহার করতে পারলেও গাইডলাইনে অন্তর্ভুক্ত না করার পরামর্শ তাদের। দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। কোভিড চিকিৎসায় বিশ্বজুড়ে 1/2 শতাধিক ওষুধের কার্যকারিতা নিয়ে গবেষণা চলছে। গবেষণাধীন ওষুধের সবগুলোই অন্য রোগের ওষুধ হিসেবে অনুমোদিত। ইতোমধ্যেই বাংলাদেশের জাতীয় গাইডলাইনে হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন ও ক্লোরোকুইন এই 3টি ওষুধের সুপারিশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হার্টে ক্ষতিকর প্রভাব ফেলছে জানিয়ে হাইড্রোক্সিক্লোরোকুইনের বিষয়ে সতর্ক করলেও বাংলাদেশের গাইডলাইনে বিষয়টি স্পষ্ট করা হয়নি। এছাড়াও অপর্যাপ্ত ও দুর্বল গবেষণার উপর ভিত্তি করে জাতীয় গাইডলাইনে আরও 5টি ওষুধ তালিকাভুক্ত করা হয়েছে, যেটি কোনোভাবেই বিজ্ঞানসম্মত নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। হিসেবে আমি রোগীর উপকারের জন্য ব্যবহার করতে পারি, কিন্তু সেটার জন্য যেই মাত্রা প্রমাণ থাকা লাগবে। আর একটি জাতীয় গাইডলাইন প্রণয়নের ক্ষেত্রে আমার বা যে কোনো একটা হাসপাতালের গাইডলাইন প্রণয়নের ক্ষেত্রে অথবা একটি সুপারিশ বলার ক্ষেত্রে ওর চেয়ে অনেক শক্তিশালী প্রমাণের প্রয়োজন হয়। রেমডেসিভির নামক ওষুধটি নিয়ে ইদানিং বেশ চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। এটি ব্যবহারের জন্য ইমার্জেন্সি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। কোনো স্টাডিতে বেনিফিট দেখা গিয়েছে, আবার এমন স্টাডিও আছে যেখানে রেমডেসিভিরের কোনো বেনিফিট দেখা যায়নি। সুতরাং আমাদের চিকিৎসকদের এটি ব্যবহারের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
অপ্রয়োজনে তালিকাভুক্ত এসব ওষুধ ব্যবহারের ফলে রোগীরা শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একজন চিকিৎসা সেবা প্রদানকারী যদি কোনো নাম শোনে যে ওষুধটি কার্ড করবে, তাই ওষুধ তালিকাভুক্ত হয়েছে, এটি গাইডলাইন এসছে, তিনি আসলে ব্যবহার শুরু করবেন। অতএব সেজন্য পৃথিবীর বিভিন্ন দেশ বেশ সতর্ক হয়েছে এই ব্যাপারটা। আক্রান্ত রোগীর জন্য এখন পর্যন্ত কোনো ওষুধই সম্পূর্ণ সফল বলে প্রমাণিত হয়নি, কাজেই সেই ওষুধের চিকিৎসার উপর আমাদের জোর দেওয়ার কোনো পথ নাই। চিকিৎসকদের করোনার চিকিৎসা সংক্রান্ত ধারণা দিতেই বিভিন্ন দেশে ব্যবহৃত ওষুধ অন্তর্ভুক্ত করার দাবি স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা বিষয়ক টেকনিক্যাল কমিটির। যারা কনসালটেন্ট থাকবে ওরা যদি পার্টিকুলার কোনো রোগীর জন্য কোনো ওষুধ ব্যবহার করতে চায়, সেই ব্যবহার করার ইঙ্গিত দেওয়ার জন্য এটা হয়েছে। তাহলে সবাইকে কভার করে কিছু আছে, কিছু স্পেশালিস্টদের জন্য আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত কোনো ওষুধ বা চিকিৎসাকে স্বীকৃতি দেয়নি। বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর ওষুধ পেতে আন্তর্জাতিক পরিসরে ব্যবহৃত কয়েকটি ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের পাশাপাশি সলিডারিটি ও রিকভারি ট্রায়ালের ফলাফলের দিকে চেয়ে থাকতে হবে সবাইকে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা শনাক্তকরণের 200 কিট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের র্যাপিড টেস্টিং কিট উদ্ভাবনে গবেষক দলের বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মহিবুল্লাহ খন্দকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিট জমা দিয়ে আসেন। এ সময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান ডক্টর সাইফ উল্লাহ মুন্সি এ কিট গ্রহণ করেন। একই সঙ্গে কিটের পরীক্ষা বাবদ 4,35,000 টাকাও জমা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। এখন যে কোনো সময় গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষা করতে পারবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আশা প্রকাশ করেন, 7 দিনের মধ্যে সবকিছু সম্পন্ন হবে। টাকাও জমা দিয়েছি, কিটও জমা দিয়েছি। ওনারা 200টা চেয়েছেন, আমরা 200 কিট দিয়েছি। আর ওই পরীক্ষা বাবদ 4,35,000 টাকা চেয়েছেন, সেটাও জমা দিয়ে দিয়েছি। ওনারা শুরু করছেন, আশা করি হয়ে যাবে 7 দিনের মধ্যে। যাদের আশাবাদী আমরা দেরিতে হলো, কাজটা শুরু হয়েছে। সময় সংবাদে আরো থাকছে, মূল্যবান চর্বি পাচারের উদ্দেশ্যেই হালদা নদীতে ডলফিন হত্যা, মারা পড়ছে নৌযানের আঘাতেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। করোনায় দরিদ্রদের সহায়তায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো 50 লাখ পরিবারকে 1250 কোটি টাকা নগদ অর্থ সহায়তার আওতায় আনছে সরকার। 10 লাখ পরিবারকে টাকা দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী কাল এ কার্যক্রম উদ্বোধন করবেন। ত্রাণ প্রতিমন্ত্রী জানান, 1.25 কোটি পরিবারের তালিকা থেকে বাছাই করা হয়েছে 50 লাখকে। কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি মোবাইল অ্যাকাউন্টে চলে যাবে এই টাকা। অর্থনীতিবিদরা বিষয়টিকে মাইল ফলক উল্লেখ করে বলছেন, এই সুবিধা কমপক্ষে টানা 3 মাস দেওয়া উচিত। বিস্তারিত মাহমুদ রাকিবের রিপোর্টে। গত মার্চের শেষ দিকে দেশে করোনা হানা দেওয়ার পরই সংক্রমণ রোধে সাধারণ ছুটি ঘোষণা করা হয়, জারি হয় অঘোষিত লকডাউন। এতে কাজ হারিয়ে আয় বন্ধ হয়ে যায় লাখ লাখ মানুষের। 24 মার্চ থেকে এ পর্যন্ত প্রায় 5 কোটি মানুষকে তাই ত্রাণ সহায়তা দিয়েছে সরকার। ত্রাণের পাশাপাশি ঈদ উপহার হিসেবে এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 4টি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 50 লাখ পরিবারকে নগদ 2500 টাকা করে দেওয়া হবে সরাসরি অর্থ সহায়তা, যেখানে কুলি, হকার, রিক্সা ও ভ্যান চালক, কৃষক, নির্মাণ কিংবা পরিবহন শ্রমিক এবং দোকানদার সহ নিম্নবিত্তদের প্রাধান্য দেওয়া হয়েছে। তালিকা প্রস্তুতকারীরা বলছেন, যেহেতু পরিচয়পত্র ছাড়া মোবাইল ব্যাংক হিসাব খোলা সম্ভব নয়, তাই এখানে দুর্নীতির কোনো সুযোগই নেই। ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি জাতীয় কমিটি এবং জেলা কমিটি এবং উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি গঠন করে দিয়েছে। এই কমিটি ওই ওয়ার্ডের যে সমস্ত কর্মহীন মানুষ আছে তাদের তালিকা করে যাচাই বাছাই করে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এটি অনুমোদন দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, দারিদ্র্য সীমার নিচে থাকা প্রায় 2 কোটি মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে রমজান ও ঈদ পালন করতে পারে, এজন্যই প্রধানমন্ত্রীর এই উদ্যোগ। 14 থেকে 18 মে পর্যন্ত 5 দিনে পৌঁছে যাবে এ টাকা। 1,25,00,000 পরিবারের তালিকা করেছি, অতি দরিদ্র বলা যায় যাদেরকে, তাদের মধ্যে থেকে অগ্রাধিকার ভিত্তিতে এই তালিকাটি করা হয়েছে। টাকাটি সরাসরি নগদ, বিকাশ, রকেট এবং শিওর ক্যাশের মাধ্যমে উপকারভোগীদের হাতে চলে যাবে। এখানে কোনো অনিয়ম বা দুর্নীতির সুযোগ নাই। এই টাকাটা যাতে সরাসরি ভুক্তভোগী পায়, মনিটরিংয়ের জন্য
একটি জাতীয় কমিটি করা হয়েছে। অর্থনীতিবিদরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, প্রকৃত দরিদ্রদের তালিকাভুক্ত করাটাই মূল চ্যালেঞ্জ। এই উদ্যোগ যারা খাদ্য চাইতে সংকোচ বোধ করেন তাদেরকে হেল্প করবে তাদের জীবিকা নির্বাহ করতে। আগামী 3 মাস অন্তত এই অর্থ সাহায্য দেওয়া উচিত এবং অর্থ সাহায্য দেওয়ার ক্ষেত্রে যাতে ডুপ্লিকেশন না হয়, একই ব্যক্তি বারবার না পান। সরকারের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। সঠিকভাবে সঠিক তালিকার মাধ্যমে যাচাই বাছাইয়ের মাধ্যমে ত্রাণ দেওয়ার পদ্ধতিটি হচ্ছে কিনা সেটি কিন্তু নিশ্চিত করা দরকার। তা না হলে কিন্তু সাধারণ মানুষ এর সুফল পাবে না। গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের 2 শাখা থেকে এই 1257 কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনা জয় করে ঘরে ফিরলেন 60 দম্পতি। ফিরে আসার লড়াইয়ে আছে নানা দুঃসহ অধ্যায়ও। পরীক্ষা করতে বিড়ম্বনা, প্রতিবেশীর অসহিষ্ণু আচরণ আর এক ধাক্কায় আশেপাশের মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যাওয়ার বিষয়টি এখনও পরিবারের সদস্যদের মনে ক্ষত হয়ে আছে। সেই সঙ্গে অনেকের সহায়তা, সহমর্মিতা ভোলার নয়। এই দম্পতির কোভিড জয়ের গল্প শোনাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন, ছবি তুলেছেন আব্দুল হালিম। ফিরেছেন পরিবারের কাছে, জীবনে ফিরেছে ছন্দ, মাঝে অনিশ্চিত এক অধ্যায়। 70 মুক্তিযোদ্ধা রজব আলীর কাছে করোনা যুদ্ধ জয় আরেকবার স্বাধীনতা পাওয়ার মতো। মনে হলো যেন আরেকটা স্বাধীনতা লাভ করলাম আমি আমার জীবনে। আর আল্লাহর কাছে দোয়া করছি, তুমি তোমার যেভাবে খুশি এভাবে আমাকে নিয়ে যাও, কিন্তু করোনা দিয়ে মৃত্যু দিও না। ধারণা করছেন গণপরিবহন থেকেই সংক্রমিত হয়েছেন। পজিটিভ আসার পর পরীক্ষা করাতে হয় পরিবারের বাকি সদস্যদেরও। 2 ছেলে নেগেটিভ আসলেও শনাক্ত হন 60 স্ত্রী। সুস্থ হয়ে স্বামীর 2 দিন আগেই বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল ছাড়েন তিনি। মনটা খুশিতে বইরে গেছে, বাসায় আসছে ছেলেদের কাছে। একদিকে আনন্দ, আরেকদিকে কষ্ট লাগছে, আপনার আঙ্কেলটা ফিরে আইতে হইছে। মাঝে পুরো পরিবারকে মুখোমুখি হতে হয় এক কঠিন বাস্তবতার। পরীক্ষা করার জন্য কেন্দ্রে ঘুরতে হয় 3 দিন। আচমকেই পাল্টে যায় আশেপাশের চেনাগণ্ডি, মুখোমুখি হতে হয় অপ্রীতিকর পরিস্থিতির। ইভেন এমন হতো যে আমরা যে জ্বালানা খোলা রাখি সেটাও বাড়িওয়ালার কাছে কমপ্লেন্ট যেত। দরজা যদি খুলি তো এটাও বাড়িওয়ালার কাছে সাথে সাথে চলে গেছে। তাদের কাছ থেকে এমন রিয়েক্ট আসবে এটা আসলে অবিশ্বাস্য ছিল। কিন্তু অন্যদিকে দেখেন যাদের কাছে আমরা কখনো এক্সপেকটেশন রাখিনি, ওনারা আবার যথেষ্ট সাপোর্টিভ ছিল। তবে হাসপাতালের ভেতরকার পরিস্থিতিকে মানবিকই বলছেন কোভিড জয়ীরা। হাসপাতালে যারা করোনা আক্রান্ত হয়ে গেছে তারা প্রত্যেকের জন্য সহযোগিতা, সহানুভূতি, হাসপাতালের সেবাও আমরা সন্তুষ্ট। চিকিৎসা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আমরা যার পরে তাড়াতাড়ি বাসায় ফিরতে পারছি সুস্থ হইয়া। রান্না দান্নারও কোনো কষ্ট ছিল না। কিন্তু কোভিড যুদ্ধ জয়ের আসল মন্ত্রটা কি? করোনা জয়ীরা বলছেন, হারানো যাবে না মনোবল, অটুট রাখতে হবে সাহস। ভাঙ্গা না পড়া, মনে সাহস রাখা যে এটা কোনো রোগই না, আমি ভালো হয়ে যাবো ইনশাল্লাহ। এই সাহস যার মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত হইতে দেখি নাই। দেশে কোভিড-19 পরিস্থিতি সামাল দিতে আসা জায়গায় এসব করোনা জয়ের গল্প। তবে এই কোভিড যুদ্ধে তিক্ত অভিজ্ঞতাও কম নয়। যারা এই যুদ্ধ জয় করে ফিরে এসেছেন তাদের চাওয়া একটাই, করোনা আক্রান্তদের প্রতি যেন থাকে সদয় আচরণ, মানবিক দৃষ্টিভঙ্গি আর সহমর্মিতা। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিকায় বাংলাদেশের বিরুদ্ধে গুজব ও ভুয়া খবর প্রচারকারীদের পাসপোর্ট বাতিলের কথা ভাবছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে রাষ্ট্রদূতদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও সময় সংবাদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি ও অনিয়মের খবর প্রচার করায় ডিজিটাল আইনে কাউকে গ্রেফতার করা হয়নি বলেও দাবি করেছেন তিনি। ওমর ফারুকের রিপোর্ট। কোভিড-19 আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মৃতদেহ কোস্টগার্ডের মহাপরিচালকের নির্দেশে সুন্দরবন এলাকায় গায়েব করে দেওয়ার এ উদ্ভট খবর ছড়িয়েছেন সংগ্রামটিভি.com-এর পরিচালক ও যুক্তরাজ্য বিএনপির সহপ্রচার সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা প্রতিবেদন বলছে, লন্ডনের টাওয়ার হ্যামলেটসে অবস্থিত অনলাইন টেলিভিশন চ্যানেল সংগ্রাম টিভি নিয়মিত মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছে। গোয়েন্দা প্রতিবেদন আরও বলছে, লন্ডনের স্ট্যাটফোর্ড নিউ হ্যামের বাসিন্দা রুমি জালালউদ্দিন দিবারাত্রি 24 ঘন্টা বাংলাদেশ নামের ফেসবুক পেজের মাধ্যমে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সদস্যদের দিয়ে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছেন। বিভিন্ন বাহিনীর সদস্য ও সরকারি কর্মকর্তাদের জালালউদ্দিন রুমির ফেসবুক ফ্রেন্ড লিস্টে পাওয়ার কথা জানিয়েছে গোয়েন্দা প্রতিবেদন। যুক্তরাজ্য ভিত্তিক অনলাইন পত্রিকা newslive24.com-এর এডিটর SM রহমান বাবলু এবং চিফ এডিটর সারওয়ার হোসাইনের বিরুদ্ধেও মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার NTMC এ ধরনের তৎপরতা বন্ধে ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল। NTMCর শতকরা 19% অনুরোধ ফেসবুক বাস্তবায়ন করেছে বলে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, বিদেশে বসে গুজব রটনাকারীদের পাসপোর্ট বাতিলের পরিকল্পনা রয়েছে তাদের। ইতিমধ্যে আমরা কয়েকজনের ব্যাপারে পাঠিয়েছি। এই মুহূর্তে আপনাকে আমরা পুরো ডিটেল দিতে পারবো না। যেই দেশ থেকে তারা এইগুলি কাজগুলি করে থাকে সেই দেশে আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা ইনফর্ম করেছি। আমাদের দেশে যদি কোনো নাগরিক হয়ে থাকে বিদেশে যে আশ্রয় নিয়ে করে তাদের পাসপোর্ট আমরা ক্যান্সেল করছি কিংবা করব কিনা সেগুলি নিয়ে আমরা কাজ করছি। এই ভাবনাকে স্বাগত জানিয়ে মূলধারার গণমাধ্যম যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সিনিয়র সাংবাদিকরা। অপতৎপরতা যারা চালান ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে তাদেরকে দমন করার জন্য বা নিয়ন্ত্রণ করবার জন্য একটা আইন থাকা দরকার। কাজেই ডিজিটাল সিকিউরিটি আইনটি যখন হয় তখন আমরা এই কথাই বলেছিলাম যে আমরা আইনটি চাই, কিন্তু আইনটি যাতে প্রকৃত মূলধারার গণমাধ্যম যারা পেশাদারিত্বের সঙ্গে যারা সাংবাদিকতা করেন, পেশাদারিত্বের সঙ্গে যারা গণমাধ্যম পরিচালনা করেন তাদের জন্য যাতে এটা হুমকি হয়ে না দাঁড়ায়, এটি যাতে অপপ্রয়োগ না হয়। সত্য খবর প্রকাশে ডিজিটাল একটি মামলা হয়েছে, আমার জানা মতো এখন আমার কাছে কোনো এরকম উদাহরণ আসেনি। কোন সাংবাদিককে হয়রানিমূলক মামলায় জড়ালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা দেখবে বলেও জানান মন্ত্রী। তার ব্যবস্থা। উমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। পর্তুগালে লকডাউন তুলে নেওয়ার পর টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অন্যান্য পেশাজীবীরাও। এদিকে চতুর্থ দফায় লকডাউনের সময়সীমা বাড়ায় চরম হতাশায় স্পেনে বসবাসরত বাংলাদেশিরা। ইউরোপের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে পর্তুগালের লিসবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তারিকুল হাসান আশিক। হ্যাঁ জ্যাভলিন, আমরা স্পেনে গত 24 ঘন্টার যে সংখ্যাটি লক্ষ্য করেছি সেই সংখ্যাটি কিন্তু আগের 24 ঘন্টার থেকে বেশি। অর্থাৎ আমরা বলছিলাম যে ইউরোপের বেশ কয়েকটি দেশে আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমে আসলেও সেটি এখনো উঠানামা করছে, এবং সেটিরই মোটামুটি উদাহরণস্বরূপ আমরা স্পেনের এই কথা বলতে পারি। আমরা পর্তুগালেও দেখেছিলাম গতকালকের যে সংখ্যা সেটি আগের 24 ঘন্টার থেকে বেশি। অর্থাৎ ইউরোপে এখনো আক্রান্ত এবং মৃতের সংখ্যা বিভিন্ন দেশে উঠানামা করছে, যেটি কিন্তু খুব অস্বাভাবিকভাবে না বাড়লেও যে পর্যায়ে রয়েছে সেটিকেও স্বাভাবিকভাবে নেওয়ার কোনো উপায় নেই। এর পাশাপাশি ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের সদস্য দেশগুলোর ক্ষেত্রে এক হয়ে বিভিন্ন নিয়মকানুন আরোপের ব্যাপারে যেসব সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তের কথাগুলি আমরা যদি দর্শকদের একটু জানাই। আপনি জানেন যে অনেক দেশে লকডাউন উঠে গেলেও এখন বিভিন্ন নিয়মকানুন আরোপ করা হয়েছে, সেগুলো যেন ইউরোপীয় কমিশনের যে নিয়ম কানুন রয়েছে সেগুলোর সাথে মিলে যায়, সেই জন্য ইউরোপিয়ান কমিশন সার্বিকভাবে বিষয়গুলো তদারক করছে এবং যে জটিলতাগুলি এরই মধ্যে তৈরি হয়েছে সেই জটিলতাগুলি থেকে বের হতে ইউরোপিয়ান কমিশন এবং সদস্যভুক্ত দেশগুলো কিন্তু এক হয়ে কাজ করছে। আপনি জানেন যে অসংখ্য বিমান টিকিট বাতিল হয়েছিল, অসংখ্য ফ্লাইট বাতিল হয়েছিল, সেই যাত্রীরা কিভাবে এই অর্থ ক্ষতিপূরণটা পাবেন, অথবা যেহেতু ক্ষতিপূরণের বিষয়টা নিয়ে ইউরোপিয়ান কমিশন ভাবছে না, তারা ভাবছেন যে পরবর্তীতে একটি দীর্ঘ সময়ের মাধ্যমে তাদেরকে সেই ফ্লাইট ভাউচারের মাধ্যমে তাদেরকে যে সেই সুবিধাটা দেয়া যায় সেই বিষয়টি ভাবছে ইউরোপিয়ান কমিশন। অর্থাৎ নগদ অর্থ রিফান্ড না করে একটি লম্বা সময়ের মধ্যে যাতে ওই যাত্রী তারা নির্দিষ্ট গন্তব্যে ভ্রমণ করতে পারেন সেই সুযোগটি রাখা হচ্ছে এই ক্ষেত্রে। এর পাশাপাশি আমরা দেখেছি যে অধিকাংশ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে যেসব নিয়ম কানুন বেঁধে দেওয়া হচ্ছে সেগুলো সমন্বয় করার চেষ্টা করছে ইউরোপিয়ান কমিশন। যেরকম রেস্টুরেন্ট খুলে দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব নিশ্চিত করার বিষয়ে, অথবা সামনে ডে কেয়ার বা বিভিন্ন স্কুল খুলে দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা যাতে নিরাপদভাবে ক্লাসে যেতে পারে সেক্ষেত্রে ক্লাসের বাইরে হ্যান্ড স্যানিটাইজার রাখা, জুতো বাইরে খুলে ভিতরে প্রবেশ করা এবং জীবাণুমুক্ত রাখা সহ নানান বিষয়ের নির্দেশনা কিন্তু ইউরোপ কমিশন সদস্যভুক্ত দেশগুলোকে দিচ্ছে। তো জ্যাভলিন, এই ছিল পর্তুগাল থেকে ইউরোপের সার্বিক করোনা পরিস্থিতি এবং তার পরবর্তী পরিস্থিতির সবশেষ খবর। পর্তুগালের লিসবন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক, জানাচ্ছিলেন ইউরোপের কোভিড-19 সবশেষ পরিস্থিতি। চট্টগ্রামে চালু হলো সেনাবাহিনী নিয়ন্ত্রিত 1 মিনিটের বাজার। মাত্র 60 মিনিটে 1000-এর বেশি মানুষ বিনামূল্যে চালসহ নিজেদের প্রয়োজনীয় বাজার থেকে পণ্য তুলে নিলেন। চলতি মাসের মধ্যে অন্তত 20,000 অসহায় মানুষ এই সুবিধার আওতায় আসবে। সেনাবাহিনী জানিয়েছে, করোনা সংক্রমণের ঝুঁকি এড়ানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতেই এই উদ্যোগ। সাখওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুরোপুরি সামাজিক
দূরত্ব নিশ্চিত করে সকাল 10টা থেকে 11টার মধ্যে মাত্র 1 ঘন্টায় 1000-এর বেশি অসহায় মানুষ নিয়ে গেছে তাদের পছন্দনীয় বাজার। নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় জামে মসজিদ বিশাল চত্বরে পরিকল্পিতভাবে সাজানো হয় পুরো বাজার। করোনা ভাইরাস সংক্রমণের এই দুঃসময়ে এসে ত্রাণ সহযোগিতার পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় এক অনন্য নজির স্থাপন করল বাংলাদেশ সেনাবাহিনী। মূলত প্রান্তিক চাষি এবং কৃষকদের কাছ থেকে কেনা হয়েছে এসব নিত্য প্রয়োজনীয় শাকসবজি সহ অন্যান্য মালামাল। বাজারে ঢুকতে সবাইকে আগে সাবান দিয়ে হাত ধুয়ে জীবাণুমুক্ত করা হয়েছে। এরপর প্রথম টেবিলে রাখা ছিল মাস্ক এবং বাজারের ব্যাগ, বাকি সব টেবিলে সাজানো ছিল নানা ধরনের সবজি। অসহায় মানুষগুলো নিজেদের পছন্দনীয় সবজি ভরে নিচ্ছেন বাজারের ব্যাগে। আমরা এটা কোনো ত্রাণ কার্যক্রম করছি না, আমরা একটা মডেল দাঁড়াতে চাচ্ছি যে নিম্ন আয়ের মানুষরাও যাতে বাজারে এসে বাজার করতে পারে। গত 1 সপ্তাহের বেশি সময় ধরে প্রস্তুতি চলছিল এই 1 মিনিটের বাজার কার্যক্রম শুরুর। নানাভাবে যাচাই বাছাই করে 1000 জনের তালিকা তৈরি করা হয়। এভাবে চলতি মাসে আরও কয়েকটি বাজার বসাবে সেনাবাহিনীর এই ইউনিট। আমরা সরাসরি কৃষকের কাছ থেকে সেটা কিনে নিয়ে এসেছি এবং সরাসরি লাভটা তাদেরকেই দেওয়া হয়েছে তাদের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখার জন্য। অঘোষিত লকডাউনের কারণে আয় উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় অনেকটা বিপর্যয়কর অবস্থা ছিল এই মানুষগুলো, আর তাই বিনামূল্যে পছন্দনীয় সবজি পেয়ে তারাও উচ্ছ্বসিত। এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী ছিল তুলনামূলক বেশি। সাবান দিল, তারপরে লতি নিলাম, ভেন্ডি নিলাম, চাউল দিল। বাইরে ভিড় আছে কিন্তু ভিতরে অনেকই সুন্দর সিস্টেমটা ভালো হয়েছে। জিনিসটা পাওয়াতে আমরা অনেক উপকার হয়েছি আর কি। যারা নেতা আছে শহরের থেকে পাই না, কিন্তু আমরা সেনাবাহিনীতে যাগুলো পাইছি আমরা অনেক খুশি। 1 মিনিটের নিয়মিত সবজি বাজার ছাড়াও আরও 3টি ঈদ বাজারের মাধ্যমে সাধারণ মানুষদের কাপড় সহ নানা উপকরণ তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেড। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বড় মৌসুমে দেশের বিভিন্ন স্থানে প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছ থেকে প্রতি কেজি 26 টাকা দরে ধান কেনা কার্যক্রম চলছে। এবার 6 লাখ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রান্তিক কৃষকের কাছ থেকে 26 টাকা দরে ধান ক্রয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা কনফারেন্স রুমে লটারি হয়েছে। এ সময় ৪৫,৭৯১ জন কৃষকের মধ্যে ৪,৯৫১ জনকে নির্বাচিত করা হয়। নওগাঁ রানীনগরে 26 টাকা দরে ধান কেনা কার্যক্রমের উদ্বোধন করেছেন নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। এবার জেলায় ৩২,০০০ মেট্রিক টন ধান এবং ৫৫,০০০ মেট্রিক টন চাল কিনবে সরকার। ঝিনাইদহের সদর উপজেলা খাদ্য গুদামে কৃষকের কাছ থেকে 26 টাকা দরে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক। এবার জেলায় সরকারিভাবে ১৭,৬২২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। সাতক্ষীরা সদর খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রথম ধাপে ৬,১১১ মেট্রিক টন ও দ্বিতীয় ধাপে ২,২৫৭ মেট্রিক টন ধান কেনার কথা রয়েছে। পাবনা সদর উপজেলা খাদ্য গুদামে প্রতি কেজি ৩৬ টাকা দরে চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। ৮৫ জন লাইসেন্সধারী মিলারের কাছ থেকে ৪,২৮৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চুয়াডাঙ্গায় ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এবার জেলায় ৫,৩১০ মেট্রিক টন ধান এবং ৭,৬০৫ মেট্রিক টন চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। সুনামগঞ্জে এখনো লটারির মাধ্যমে কৃষকদের তালিকা চূড়ান্ত হয়নি, তবে শীঘ্রই করা হবে বলে জানিয়েছে জেলা খাদ্য বিভাগ। দিনাজপুরে ধান কাটা মাড়াইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। জেলায় কৃষকদের কাছ থেকে ৩২,০৪৮ মেট্রিক টন ধান এবং মিলারদের কাছ থেকে ৯১,০০০ মেট্রিক টন চাল কেনা হবে বলে জানিয়েছে খাদ্য বিভাগ। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। মূল্যবান চর্বির লোভে চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত ২.৫ বছরে নদীর পাশ থেকে উদ্ধার করা হয়েছে ২৪টি ডলফিনের মৃতদেহ। সম্প্রতি চর্বি সংগ্রহের জন্য একটি ডলফিনকে পরিকল্পিতভাবে কেটে হত্যা করে সংঘবদ্ধ একটি চক্র। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। করোনার কারণে ১.৫ মাসের বেশি সময় ধরে সকল ধরনের কলকারখানা বন্ধ থাকায় অনেকটাই কমে এসেছে হালদা নদীর দূষণ। এই কারণে নদীতে বিচরণ বেড়েছে ডলফিনের।
চট্টগ্রামের স্থানীয় ভাষায় এই ডলফিন শুশুক নামেও পরিচিত। বিশ্বের বিভিন্ন নদীতে গাঙ্গেয় প্রজাতির ডলফিন রয়েছে 1200টির মতো। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এই ডলফিনকে অতি বিপন্ন প্রজাতির লাল তালিকায় রেখেছে। 2017 সালের সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত 2.5 বছরে হালদা নদীতে 24টি ডলফিনের মৃত্যু হয়েছে। সবশেষ গত 8 মে কেটে ক্ষত বিক্ষত করে হত্যা করা হয়েছে একটি ডলফিনকে। ডলফিনটা আগে নানাভাবে এটা মারা গেছে, কিন্তু হালে গত 8 তারিখে আমরা একটি বিষয় যেটা দেখলাম, ডলফিনকে হত্যা করা হয়েছে। এটা একটা পরিকল্পিতভাবে হত্যা। ইঞ্জিন চালিত নৌযান বালুবাহী ড্রেজারের আঘাতে একের পর এক 23টি ডলফিনের মৃত্যু হয়েছে। তবে সবশেষ 52 কেজি ওজনের ডলফিনটিকে চর্বি সংগ্রহের উদ্দেশ্যে সংঘবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে হত্যা করেছে। গ্রামের মধ্যে একটা কুসংস্কার আছে, ওই ডলফিনের ওই চর্বি থেকে তেল বানানো হয়। এই তেলটা ওরা বিভিন্ন ঔষধের কাজে ব্যবহার করে। ওই কনসেপ্ট থেকে এই কাজটা করছে। এটা আমি মনে করি হালদার ডলফিন সংরক্ষণের জন্য একটা অশনি সংকেত। তবে হালদায় যাতে আর কোনোভাবেই ডলফিনের প্রাণহানির ঘটনা না ঘটে সেই জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা অন্তত দিনে একবার চেষ্টা করছি হালদা নদীতে একটা অভিযান পরিচালনা করার জন্য কিংবা হালদা নদীর উপর চোখ রাখার জন্য। ইতিপূর্বের তুলনায় এবার আমরা আমাদের অভিযান দ্বিগুণ করেছি। এদিকে পরিবেশ ও জীববৈচিত্র্যের স্বার্থে ভার্চুয়াল রায়ে ডলফিন রক্ষায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি 2018 সালের গবেষণা অনুসারে এই হালদা নদীতে 170টির মতো ডলফিন রয়েছে, যার মধ্যে 24টি ডলফিন বিভিন্নভাবে মারা গেছে। তবে প্রশাসনের কঠোর নজরদারি ও সমন্বিত উদ্যোগ ছাড়া হালদা নদীর এই ডলফিন কোনোভাবেই রক্ষা করা সম্ভব নয় বলে মনে করেন হালদা নদী গবেষকরা। চট্টগ্রামের হালদা নদীর পাড় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। করোনা ভাইরাসের কারণে বাতিল হওয়া বিমান টিকিটে 2021 সালের 14 মার্চ পর্যন্ত ভ্রমণ করতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা। তবে কোনো যাত্রী টিকিট বাতিল করে অর্থ ফেরত চাইলে তিনি তাও নিতে পারবেন, আর এজন্য গুনতে হবে না কোনো বাড়তি চার্জ। সকালে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক। বিমান কর্তৃপক্ষ জানায় 31 মার্চ পর্যন্ত যাত্রীদের পাওনার পরিমাণ ছিল 240 কোটি টাকা। করোনা সংক্রমণ ঠেকাতে সিভিল এভিয়েশনের নিষেধাজ্ঞার কারণে বর্তমানে বিশেষ ফ্লাইট ছাড়া বন্ধ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত সব ফ্লাইট। চলমান করোনা পরিস্থিতিতে দুস্থ খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে রাজশাহীর সাবেক ক্রিকেটারদের সংগঠন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল এমসিসি। করোনায় আয়ের পথ বন্ধ থাকায় রাজশাহীর বিভিন্ন ক্লাব ও জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়দের প্রয়োজনীয় উপহার পৌঁছে দিচ্ছেন এমসিসির সদস্যরা। এই উদ্যোগকে ক্রীড়া সংগঠনগুলোর জন্য অনুকরণীয় বলছেন নগরপিতা ও জেলা প্রশাসন। আব্দুস সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। করোনার সংকটে শূন্য খেলার মাঠ, স্থবির প্রায়, খেলোয়াড়, বলবয়, গ্রাউন্ডম্যান, স্কোরার সহ সংশ্লিষ্ট সকলের প্রতিদিনের জীবনচিত্র। কর্মহীন মফস্বলের ক্লাব স্টাফদেরও কমেছে আয় রোজগার। খেলোয়াড়দের নিদারুণ এই সংকটের কথা মাথায় রেখে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের উদ্যোগে জোগাড় হচ্ছে উপহার সামগ্রী। উপহারের থোলায় চাল, চিনি, আটা, তেল, ডাল, সেমাই সহ দেয়া হচ্ছে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। এই উপহার প্রাপ্যদের হাতে পৌঁছে দিচ্ছে এমসিসির সদস্যরা। এমসিসি ফ্যামিলিকে অভিনন্দন জানাচ্ছি, যারা অনেক ভালো কাজ করতেছে, এবং পাশাপাশি যারা ধনী ব্যক্তি যারা আছে, বা রিকোয়েস্ট করবো এরা যেন তাদের পরিবার থেকে মানে অন্য পরিবার হোক বা পাশের ফ্যামিলি হোক বা পাশে পাড়া হোক বা যে কোনো হয়ে হেল্প করে আর কি। খেলাকে পুঁজি করে রাজশাহীর খেলোয়াড়দের সমৃদ্ধ করতেই সংগঠিত হয়েছিল এমসিসি। তাই এর সম্পর্ক শুধু মাঠে নয়, মানবিকভাবেও বাঁচিয়ে রাখতে চান এর উদ্যোক্তা সাবেক এ অধিনায়ক। ক্রিকেট, ফুটবল, প্রত্যেকটা স্পোর্টসে যারা ইভেন্টে হকি, বাস্কেটবল, হ্যান্ডবল, রাজশাহীর সমস্ত দরিদ্র যারা খেলোয়াড় আছে তাদেরকে আমরা চেষ্টা করছি যে রমজান মোবারক হিসেবে একটা গিফট দেয়া। ক্রীড়া সংগঠকগুলোর জন্য এই উদ্যোগের প্রশংসার পাশাপাশি ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতদরিদ্রদের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ও নগরপিতা। আমরা সবার পাশে দাঁড়াতে চাই এবং সবাই যদি সবার পাশে দাঁড়াই, আমার মনে হয় যে কেউ আমাদের আনএড্রেস থাকবে না, সবাই কিছু না কিছু সহায়তা পাবে এবং ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারবে। যারা স্থানীয় পর্যায়ে খেলেন এবং যাদের হয়তো আর্থিক অবস্থা ততটা ভালো নয়, নিশ্চয়ই তাদের দিকেও আমার খেয়াল আছে এবং অবশ্যই তাদের জন্য আমি কিছু করব। রাজশাহীর মাস্টার্স ক্রিকেটারদের সংগঠন
এমসিসির উদ্যোগে ইতোমধ্যে 3 দফায় জেলার 3 শতাধিক খেলোয়াড়দের মাঝে উপহার হিসেবে খাদ্য বিতরণ করা হয়েছে। আর অসহায় মানুষদের জন্য জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনকে দেয়া হয়েছে 2 লাখ টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে একদিনেই করোনায় মৃত্যুর রেকর্ড 19 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 269। এ পর্যন্ত সর্বোচ্চ 1162 জন শনাক্ত। করোনা যুদ্ধ মোকাবেলায় যোগ দিলেন 2000 নতুন চিকিৎসক। হাসপাতাল থেকে কোনো রোগীকে ফেরত দেয়া যাবে না বলে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। গবেষণা ছাড়াই করোনা চিকিৎসার জন্য জাতীয় গাইডলাইনে যুক্ত হচ্ছে 5টি ওষুধ। স্বাস্থ্যযোগী বাড়ার সংখ্যা চিকিৎসকদের স্বার্থে অন্তর্ভুক্তি, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে সরকারের নগদ অর্থ সহায়তা শুরু কাল থেকে সরাসরি মোবাইল অ্যাকাউন্টে যাবে 2500 টাকা, টানা 3 মাস দেওয়ার পরামর্শ। এবং চট্টগ্রামে চালু হলো সেনাবাহিনীর 1 মিনিটের বাজার। বিনামূল্যে অসহায় মানুষ নিতে পারবে নিত্যপণ্য। সংক্রমণের ঝুঁকি কমানো এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করাই উদ্দেশ্য। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।